নির্বাচন এলে তৈরি হয় নানা রকম আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও উন্নয়নের গল্প। এরই ধারাবাহিকতায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ভাবনা এবং নাগরিক সমাজের চিন্তাভাবনা নিয়ে আমাদের আজকের এই আয়োজনে যুক্ত আছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ও রংপুর ৩ আসনের প্রার্থী আমিরুল জামান পিয়াল। উপস্থিত আছেন নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে রংপুর জেলা সুজনের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু। সকলকে শুভেচ্ছা। আমরা প্রথমে জানতে চাই রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামুর কাছে রংপুরকে নিয়ে আসলে তাদের চিন্তা ভাবনা কি এবং রংপুরকে এগিয়ে নিতে আসলে তারা কি করবেন এবং কোনো প্রতিবন্ধকতা পেয়েছেন কিনা, সেই আলোকে তারা কিভাবে কাজ করবেন। মানুষের দীর্ঘদিনের যে না পাওয়ার বেদনা, রংপুরের মানুষ যে ভোট আসলেই আমরা ভোট চাই কিন্তু ভোট নিয়ে আমরা চলে যাই, এইরকম ধারণাটা রংপুরের মানুষের মধ্যে ইতিমধ্যে চলে এসেছে। আমি বিশ্বাস করি যে দীর্ঘ 40-42 বছর ধরে রংপুরের মানুষের যারা ভোট নিয়েছে তারা রংপুরের মানুষের জন্য কোনো কাজ করে নাই। রংপুরের উন্নয়ন করতে গেলে আমি ইতিপূর্বে বিভিন্ন পেশার শ্রেণীর মানুষের সাথে আলোচনা করে সমৃদ্ধ রংপুর নামে একটা ধারণাপত্র ইতিমধ্যে রংপুরের মানুষের কাছে প্রচার করেছি বা বিলি করেছি। আরও এই কাজটা অব্যাহত থাকবে। আপনি রংপুর মেডিকেল কলেজে যদি যান দেখবেন যে একটা বেডের নিচে 4টা রোগী, একটা বেডে একটা রোগী, অপর দিকে 4টা রোগী নিচে শুয়ে আছে। তারা ওই বেডটা কখন খালি হবে তার অপেক্ষায় আছে। রংপুর শহরের যানজট যদি আপনি চিন্তা করেন, মানে আপনার একটা যদি হার্ট অ্যাটাক করে কোনো রোগীর মাইগঞ্জ এলাকায়, স্টেশন এলাকায় বা অন্য দূরে এলাকায়, তারা সহজেই কিন্তু মেডিকেল কলেজে বা হাসপাতালে যেতে পারছে না। রংপুরে যে ঐতিহ্য বা একটা ক্যানেল আছে, শ্যামা সুন্দরী ক্যানেল, আমরা যদি সেটার দিকে একবার তাকাই, সেটা এখন মশার গোডাউনে পরিণত হয়েছে। একটা 100 বছরের প্ল্যান নিয়ে আমরা যদি সে কাজটা করতে পারি, সেখানে মানুষের চলাচলের উপযোগী হবে, বৃক্ষায়ন হবে এবং ড্রেনেজ সিস্টেম চালু করা যাবে। রংপুরে কোনো জলাবদ্ধতার সৃষ্টি হবে না এবং সর্বোপরি রংপুরের মানুষের কিন্তু কর্মের অনেক অভাব। বেকার যুবক রংপুরে অনেক। সামনে রংপুরের মানুষ ঘুরে দাঁড়াবে এবং বিএনপির পক্ষে থাকবে। তখন আমরা এই আমাদের দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে, আমি যেগুলো আপনাদের কাছে উল্লেখ করলাম, আরো অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা একে একে সমাধান করার ইনশাল্লাহ চেষ্টা করব। আমরা এখন চলে যাব ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর ৩ আসনের যে প্রার্থী আমিরুল জামান পিয়ালের কাছে, তার কাছেও জানবো আসলে রংপুরকে নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, কিভাবে এগিয়ে নেবেন রংপুরকে। বিগত 54 বছরে এই রংপুরকে যারা নেতৃত্ব দিয়েছেন অনেক ওয়াদা শুনেছি, অনেক প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু আসলে রংপুরের অবকাঠামো বলেন বা রংপুরের যে ভাগ্যহত মানুষগুলো, তাদের জন্য কেউই প্রতিশ্রুতি রক্ষা করেনি। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আমরা কোনো প্রতিশ্রুতি না, আমরা জনগণের সাথে ওয়াদা করতে চাই। লক্ষ্যের কাছাকাছি আমাদের বেকার যুবকরা, আজকে সিএনজি আজকে আমাদের অটো চালক অনেককে দেখবেন বেকার, তাদের জন্য কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ডে যুব নারী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে সরকারি বেসরকারিভাবে চাকরি ও উদ্যোক্তা তৈরির একটা উদ্যোগ গ্রহণ করব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান উন্নয়ন সহ ইউনিয়ন পর্যায়ে যদি আমরা 24 ঘন্টার স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হই, তাহলে এমপি অফিস হবে জনগণের জন্য উন্মুক্ত। আমি আমার ইস্তেহারের মধ্যে ইনশাআল্লাহ উল্লেখ করব যে ইনশাআল্লাহ আমরা ওপেন ডিসকাশন সেশন চালু করতে চাই, যাতে প্রতি মাসে মানে সরাসরি গণশুনানি এটা হলো, এবং এমপি অফিসটা হবে জনগণের জন্য উন্মুক্ত। এই জন্য জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। আমাদের রংপুরের শ্যামাসুন্দরী খাল, এটা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা দূরীকরণে বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। আমরা প্রতিশ্রুতি ততটুকুই দিব যতটুকু আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। যাব সুজনের জেলা সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর কাছে, জানবো তিনি এবং রংপুরের মানুষ আসলে কি ভাবছেন আগামী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে। যে রঙ্গরসে ভরপুর সেই রংপুরের মানুষের এখন হৃদয়ে রক্তক্ষরণ। এখন রস নেই, গান নেই, ভাওয়াইয়া হারিয়ে গেছে। এখন আর গাড়িয়াল বন্ধু সেই গাড়ি নিয়ে আর এখন তিনবাড়ির বন্দর যায় না। কি কারণে যায় না? কারণটি হচ্ছে হলো আমরা পিছিয়ে পড়েছি অনেক দূর। এ শহরের বয়স হচ্ছে হলো 286 বা 82 বছরের মতো এই শহরের বয়স। এখানে দুজন নেতা আছেন, তাদের প্রতি আমার আবেদন থাকবে যে আপনারা যেই নির্বাচিত হন না কেন, সমন্বয় থাকবে, সমন্বিতভাবে পরিকল্পিতভাবে নিজেরা এই শহরকে হৃদয়ে ধারণ করে আমরা যেন সকলে মিলে এই শহরকে একটা উন্নয়নের রোল মডেল করতে পারি। পাশাপাশি যে জিনিসটি অত্যন্ত গুরুত্ব বহন করে সেটি হচ্ছে হলো এখন চলছে চতুর্থ শিল্প বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে হলো তথ্য প্রযুক্তির বিপ্লব। এই তথ্য প্রযুক্তিতে রংপুর এত বেশি পিছনে পড়ে আছে। আমরা যদি রংপুরে আইটি ভিলেজ হওয়ার কথা ছিল সেটা এখনো হয়নি। রংপুর রেলওয়ে স্টেশন এটি একটি ভাগাড়ে পরিণত হয়েছে। অন্যান্য জেলার সাথে ঢাকার যে দ্রুত ট্রেনে যোগাযোগের যে ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাটা এখানে এখন পর্যন্ত ঠিকভাবে হয়নি। আন্তর্জাতিক বিমানবন্দর একটি নামমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে। এটা জমি অধিগ্রহণ নিয়ে নানা ধরনের টানাপোড়েন চলছে। সুতরাং এই বিষয়গুলোকে মাথায় নিয়ে এসে এবং পাশাপাশি যেটি আমাদের এই অঞ্চলের পুরো চেহারা পাল্টিয়ে দিতে পারে, বেকারত্ব দূর করতে পারে, উন্নয়নের রোল মডেল হতে পারে, সেটা হলো তিস্তা মহাপরিকল্পনা। সুতরাং এই তিস্তা মহাপরিকল্পনা বৈশ্বিক কথা বলা হয়েছে, আন্তর্জাতিক রাজনীতির কথা বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশের কথা বলা হয়েছে, চায়নার কথা বলা হয়েছে। নানা কথা বলে নানা অজুহাতে এই প্রকল্পটি রংপুর থেকে মনে হচ্ছে যে সরে যাওয়ার মতো একটি ব্যাপার, কিংবা এটাকে হচ্ছে হলো ডেথ হর্স হিসাবে গণ্য করার মতো একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামীতে আমরা আশা করব যারাই নেতৃত্বে আসেন সেই নেতৃত্বের জায়গা থেকে সবার আগে ফার্স্ট প্রায়োরিটি থাকবে তিস্তা মহাপরিকল্পনা, এবং দ্বিতীয় প্রায়োরিটি থাকবে হলো আমাদের শ্যামা সুন্দরী, পাশাপাশি থাকবে হচ্ছে হলো প্রযুক্তি নির্ভর। এবং আমাদের এই অঞ্চল থেকে এত কম রেমিটেন্স আসে, আমাদের এই অঞ্চল থেকে বিদেশগামী, সেটা শ্রমিক বলি কিংবা অন্যান্য পেশায় বলি, সেটার জন্য এখানে প্রশিক্ষণ কেন্দ্র রংপুর শহর এবং প্রত্যেকটি উপজেলায় যদি আমাদের কর্মমুখী শিক্ষা এবং কর্মী তৈরি করার যদি আমরা কারখানা তৈরি করতে পারি, তারা যখন দেশের বাইরে যাবে রেমিটেন্স যত বেশি আসবে সেই জেলা বা সেই অঞ্চল তত বেশি উন্নত হবে এবং বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ তৈরি হবে। আমরা এতক্ষণ শুনলাম দুটি রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের কথা। এই তাদের কথার মধ্যে দিয়ে উঠে এসেছে রংপুরের বঞ্চিত হওয়ার কথা, রংপুরের সমস্যা, এবং তারা বিভিন্ন রকম সমস্যা চিহ্নিত করেছেন এবং সেই সমস্যা সমাধান করে তারা রংপুরকে কিভাবে এগিয়ে নেবেন সেই ভাবনায় তারা আমাদেরকে জানালেন এই আয়োজনের মধ্যে দিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।